আসসালামু আলাইকুম। আমি আবার একটা লাইভ নিয়ে আসলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এই সমস্যাগুলো নিয়ে আমার ভিউটা আমি যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে দেই। আহ, প্রথম হচ্ছে, আমি যখন সেনাবাহিনীতে ছিলাম, আমি অ্যাকচুয়ালি যখন সিভিলিয়ান কেউ সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতো, ইভেন রিটায়ার্ড অফিসাররা পেপারে মানে আর্মির এগেনস্টে বা কোনো কিছু লিখতো, এগুলো আমাকে খুব হার্ট করতো। তো সেম এই জন্যই মানে আমি যদিও আর্মি রিলেটেড বেশি কথাবার্তা বলি, তো আমি চেষ্টা করি যে আর্মি সম্বন্ধে একদম ক্রাইসিস না হলে বলবো না, বাট আর্মি নিয়ে বলতে হচ্ছে প্রতিবারে। এখন আমি যে জন্য আসলাম সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা নিউজ পেলাম যে এখন যেহেতু দুইটা লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি আছে, এখানে প্রমোশন দেওয়া হবে। সো এখন যারা সিনিয়র যারা আছে তাদের দুইজনের নাম আমি শুনলাম। একজন হচ্ছে মেজর জেনারেল হাজারি স্যার, আরেকজন হচ্ছে মেজর জেনারেল আনোয়ার। দুইজনই 22 লং কোর্সের, এবং 22 লং কোর্স থেকে এই দুটো অ্যাটলিস্ট একজনকে দেওয়া হবে। তা এটা নিয়ে কোনো কিছু কারণে হাজারি স্যার হচ্ছে ওনার কোর্সের ফার্স্ট ম্যান, আনোয়ার স্যারও সামনের দিকের, এবং দুইজনই ভালো অফিসার। আনোয়ার স্যারের হাজারি স্যারের নিউট্রালিটি নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই, ইজ এ ক্লিন ম্যান। আনোয়ার স্যার নিয়ে কিছু অনেকে ডাউট দেবে, স্টিল আমি বলবো যে যেহেতু সামনের দিকে যারা আছে, মেজর জেনারেল যারা সামনের দিকে, তাদের নামটাই আসা উচিত। তো এইটা আমি বলতেছি হচ্ছে 6-7 দিন আগের কথা। হঠাৎ করে আমি আজকে সকালবেলা শুনলাম যে ওই লিস্টের মধ্যে মেজর জেনারেল মঈন খান, যিনি বর্তমানে 9 ডিবের জিওসি, উনার নাম আছে। এখানতেও আমার কাছে মনে হলো যে কিছু একটা ঘাপলা আছে। ঘাপলাটা কি? যে মঈন খান স্যার হচ্ছে তার কোর্সের অ্যাভারেজ অফিসার, মাঝখানের দিকের অফিসার। সেই অ্যাভারেজ অফিসার যেহেতু জেনারেল তারেক সিদ্দিকী 22 লং কোর্সের টার্ম কমান্ডার ছিল, সো এই নেন অ্যাভারেজ 22 লং কোর্সের পুরা কোর্সটাকে উনি উপরে উঠানোর চেষ্টা করছে, এবং এদের লয়ালিটি আকাশসম। এই যে কজন আছে, জেনারেল হামিদ, আরো অনেকে আছে, যে তারপরে ব্রিগেডিয়ার রাশেদ, আরো অনেকে আছে, মানে এরা সব তারেক সিদ্দিকীর অন্তঃপ্রাণ। এই মঈন খান স্যার, আপনি যদি চিন্তা করতে পারেন, মঈন খান স্যার আমি নিজে চাকরি করছি, হি ইজ এ ফাইন জেন্টলম্যান। বাট কথা হচ্ছে, এই ফাইন জেন্টলম্যানরা যখন প্রমোশনের রেসে আসে এবং আওয়ামী লীগে যোগদান করে ফেলে, দে আর নো মোর জেন্টলম্যান। আপনি যদি দেখেন, এর আগে অনেকগুলা লাইভে আমি বলেছি যে এখন পর্যন্ত যে কয়জন ব্রিগেডিয়ার জেনারেল লন্ডনে ডিএ হিসেবে গিয়েছেন, 100% মেজর জেনারেল প্রমোটেড। এর কারণটা কি? তাদের মেইন কাজ ছিল তারেক জিয়াকে সার্ভেল করা, তাদের সাথে একটা কন্ট্যাক্ট রাখা, তাদের কি প্ল্যান অ্যাডভান্স জানা। এবং আরেকটা জিনিস আমি কখনো বলি নাই, সেটা হচ্ছে ওখানে তারেক সিদ্দিকী এবং শেখ রেহানা, তাদের ফ্যামিলি আছে, এবং তাদের দেখভাল করতো ডিজিএফআই থ্রু হিম, যারাই ছিল তাদেরকে। 9 ডিবের হচ্ছে সবচেয়ে সরকারের সবচেয়ে বড়, আর্মির সবচেয়ে বড় পাঞ্চ লাইন, বিকজ তারা ঢাকার থেকে কাছে। ঢাকায় যেরকম একটা 46 ব্রিগেড আছে, ব্রিগেড স্ট্রেংথ তো মাত্র 3টা ব্যাটালিয়ন। সো একটা ডিভিশন আছে, ওই ডিভিশনের স্ট্রেংথ হচ্ছে সরকারের স্ট্রেংথ। সো পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় তার কাছের ইনার কোর গ্রুপকে সবসময় ওখানে রাখে। মঈন খান স্যার হচ্ছে ইনার কোর গ্রুপের লোক, তার নাম কেন লেফটেন্যান্ট জেনারেল লিস্টে আসবে? এবং পিছন থেকে যদি লিস্টে আসে, তার মানে হচ্ছে দেখবেন লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে। আমি এইটুকু বলতে পারি, যখন এই আন্দোলনটা চলছিল, এই আন্দোলন চলার সময় 9 ডিবের একটা এলিমেন্টও ঢাকায় ছিল, যারা এই আন্দোলনের এই ছাত্রদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছিল। ওনার একটা কন্ট্রোল সেন্টার ছিল আর্মি হেডকোয়ার্টারে, ওখান থেকে উনি তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট ইনফরমেশন দিত। আমার সাথে কিছু জুনিয়র অফিসারের যারা সাভারে আছে, জুনিয়র অফিসার আমার সাথে যোগাযোগ করেছিল। কি কারণে? স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের সিম্পাথিদের কাছে অস্ত্র আছে, কিন্তু আমরা যখন অপারেশন করতে চাই আমাদেরকে অপারেশন করতে দিচ্ছে না। কেন? বিকজ জিওসিস মঈন খান ব্রিগেড কমান্ডার হচ্ছে, আগে এনএসআই তে চাকরি করছে, অফিসারটার নাম ভুলে গেছি, সব হচ্ছে আওয়ামী লীগের।
সো এই মঈন খান স্যারকে যখন ইয়াতে দেওয়া হচ্ছে, মানে কি বলে, ওই লিস্টের মধ্যে নাম আসা মানে হচ্ছে উনি লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাবে, এবং আওয়ামী লীগের একজন লেসপেন স্যার উনি লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাবে। সো এই কারণে আমি ভাবলাম অ্যাটলিস্ট আমাদের জনগণ যারা আছে তাদেরকে জিনিসটা অ্যাপ্রাইজ করে রাখা উচিত। আর মঈন স্যার যেটা হচ্ছে ইয়েস ম্যান না হচ্ছে, উনি ছোটখাটো একজন মানুষ, ফর্সা সুন্দর, কথাবার্তা খুব ভালো, কিন্তু ইয়েস ম্যান হচ্ছে সিনিয়র যেটা বলে ওটাতে মেনে নেয়। একটা উদাহরণ দিই, উনি তখন মেজর, আমি তখন ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছি ঢাকা রেড ও এএসইউ আর্মি সিকিউরিটি ইউনিটে। তো আমরা একই রুমে অফিসে করতাম। তো ওই সময় আমারও বিয়ে ঠিক, স্যারেরও বিয়ে ঠিক। সো নর্মালি আমরা বিয়ের সময় তো একটা লম্বা ছুটি চাই। সো আমি পার্ট অফ লিভ, এর আগে কোনো ছুটি নেই, আমি 15 দিনের ছুটি চেয়েছি। যদিও অফিসারদের 1 মাস ছুটি পাওয়ার কথা, বাট ইউএন মিশনে থাকাকালীন ছাড়া 1 বছরের ছুটি আমার মনে হয় আমি কেন কেউই পাই নাই। নো হার্ড ফিলিংস, জাস্ট আমাকে সিও যখন বললো এই তোমার 15 দিন কেন ছুটি লাগবে, আমরা স্যার আমি বিয়ে করতে যাচ্ছি স্যার, এটা আমার লাইফের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, আমি না এই মঈন খান 7 দিনের ছুটি ইয়ে করতে বিয়ে করেছিল, আমরা স্যার মঈন স্যারের সাথে আমি তোমাকে 15 দিন দেবো না। আমি বললাম স্যার আপনি যদি 15 দিন না দেন তাহলে আমার ছুটি, মানে বিয়েটা রাখছি হচ্ছে হলিডেতে, ফ্রাইডেতে। সো আমি স্যার আমি আর ছুটি নিচ্ছি না স্যার, আমি ফ্রাইডেতে বিয়ে করে এরপরের দিন কাজে জয়েন করবো। So it was my bargain, and finally CEO had to approve my but মঈন স্যারও চেয়েছিল, কিন্তু মঈন স্যারের 7 দিন বলছে, উনি 7 দিন সিনিয়রকে খুশি। তো হয় কি সিনিয়রকে, মানে আমার নিজেরও দেখবো না, দেশেরও দেখবো না, সিনিয়রের কথা বললে সো দেখা যাবে যে দেশ রসাতলে গেল, আমি সিনিয়রের করছি। এই জন্য আমি মনে করি যে মঈন স্যারের সিলেকশনের মধ্যে আসাটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে মঈন স্যারই লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত নয়। কেন আমি বললাম, আপনারা সবাই জানেন যে রাজুকের চেয়ারম্যান হয়েছিল মেজর জেনারেল সিদ্দিক স্যার হচ্ছে ওই তারেক সিদ্দিকের ম্যান। এটাতে জানার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হইতে হবে না, কারণ ওই সময়টার মধ্যে উনি দীর্ঘ সময় ছিলেন হচ্ছে এটা কি বলে ইএনসি, ইঞ্জিনিয়ারিং চিফ, মানে সেনাবাহিনীর যত কাজ, কনস্ট্রাকশন, বিগ প্রজেক্ট সবকিছু তার হাতে হয়, এবং সেই লোককে বসানোর পরে উনার এটা ক্যান্সেল হয়ে গেছে, হয়ে যাওয়ার 3 দিনের মাথায় আবার উনাকে ওই প্রজ্ঞাপন বাতিল করে উনি আবার ইনস্টেড। তার মানে কি দেশটা কে চালাচ্ছে রে ভাই? সেই পুরোনো আওয়ামী লীগের লেসপেন স্যার। তাই তো আপনারা যদি এখন একটা ইয়ার দিকে দেখেন, ওকে, আপনারা সবাই জানেন যে দেশে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাইতুল ক্ষতি পালাই গেছে। ওকে, পালাই যাওয়ার পরে দেখতেছে আরে চতুর্দিকে তো সব আওয়ামী লীগার আছে, আমি কেন পালাইলাম? আমার তো পালানোর দরকার ছিল না। সে বাস ভর্তি করে মুসল্লি নিয়ে আসছে, আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তখন ঘুমাচ্ছিল, ডিবি এসবি সব ঘুমাচ্ছিল। ওখানে একটা ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করছে। ও কেন গেছে? ও গেছে কারণ চতুর্দিকে আমার লোক আছে, তাই সে দেখতেছে দ্যাটস ইজ কনফিডেন্স। এই কনফিডেন্সটা কোথা থেকে আসছে? এখনকার সরকারের মাইটকে মিলিটারিতে এখন পর্যন্ত কয়জনকে জেলে নেওয়া হয়েছে? মেজর জিয়াউল হাসান, নেভিতে সোহেল স্যার, আর কেউ কি আরেকজন নেভির অফিসারের নাম শুনছেন, এই মুহূর্তে মনে পড়তেছে না। আমার কথা হচ্ছে, আমরা কয়েকদিন আগে দেখলাম যে হামিদ স্যার ডিজিএফআই ছিল, ওনার নাকি চাকরিচ্যুত হয়ে, এটার কিন্তু প্রজ্ঞাপন জারি এখন হয় না, হি ইজ স্টিল ডুইং অফিস। মেজর হামিদ এখনো বিএমটিএফ মানে মেশিন টুলস ফ্যাক্টরিতে কাজ করতেছে, আমি যতটুকু সংবাদ পেয়েছি, 2 স্টার লাগিয়ে ঘুরতেছে। এদিকে কিন্তু আমরা খুব খুশি যে ইয়াসার ফোর্স রিটায়ার্ড হয়ে গেছে। আমরা একটা চিঠি দেখেছিলাম যার মধ্যে 4 জনের নাম ছিল, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস সেম জিনিস, তার প্রজ্ঞাপন জারি হয় নাই, স্টিল হিজ 3টা স্টার লাগিয়ে ঘুরতেছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল ইসলাম 4টা হয়েছে, আরেকটা কার্ডটা মেজর জেনারেল একটা কার্ডটা, মানে টোটাল 4টা ছিল, এই মুহূর্তে মনে করতেছে না। মোট কথা হচ্ছে এটি আমাদের ডাউটটা হচ্ছে কে দেশটা চালাচ্ছে ভাই, কে দেশটা চালাচ্ছে? এখন এই যে খতিব থেকে শুরু করে সবাই কেন আবার আয়সা ইনস্টেড হচ্ছে? কারণ দেখতেছে যে সবাই আমাদের লোক। এখন পর্যন্ত আয়নাঘরের কেউ যারা আছে তাদের কি ধরা হয়েছে? তাদের নামে কোনো মামলা হয়েছে? সবচেয়ে একটা ইন্টারেস্টিং খবর শুনেন। ওয়াকার স্যারের কোর্সমেট হচ্ছে জেনারেল আকবর, যে হচ্ছে আপনারা সবাই শুনে থাকবেন জেনারেল এরশাদকে যে
চর মারছিল। তারপরে বিচারক সিনহা যে ছিল তার সাথে খারাপ ব্যবহার করছিল। এই লোকটা হচ্ছে ওনার কোর্সমেট। উনি নর্মালি যেটা হয়, একজন জেনারেলের চাকরি অবসরে যাওয়ার পরে, উনি তো নর্মাল অবসরে গেছে, অবসরে যাওয়ার পরে উনি অনেক সময় সরকারি বাসায় একটা এক্সটেনশন চায়। এই এক্সটেনশন কখনো 3 মাসের বেশি দেওয়া হয় না, বাট উনাকে 1 বছরের এক্সটেনশন দিয়েছে ওয়াকার স্যার, 1 বছরের এক্সটেনশন দিয়েছে সেই নক্ষত্র বিল্ডিং এ। আচ্ছা, এখন উনি প্রায়শই এখন ওই আজমি স্যার, ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার যে আয়নাঘরে ছিলেন, উনার সাথে প্রায়ই এসে দেখা করেন। মূল কারণটা কি জানেন? সেটা হচ্ছে এই আজমি স্যার যেন উনি যে আয়নাঘরে ছিল, ওটা মামলা যখন করবে তখন যেন জেনারেল আকবরের নাম না থাকে। ওয়াকার স্যারকে কি কোর্সমেটকে বিচার মানে বাঁচানোর দায়িত্ব ওনাকে দিছে? উনি এখন দেশকে বাঁচাবে, দেশকে না বাঁচায় উনি এখনো কোর্সমেটকে বাঁচানোর ইয়াতে আছে। এখন পর্যন্ত আয়না ঘরের যে কজন আছে কাউকে এখন পর্যন্ত চাকরিচ্যুত উনি করেননি। তাহলে এতে কি বোঝা যায়? এতে আমাদের এই সরকারকে যারা ডিসক্রেডিট দিবে তারা, আপনি চতুর্দিকে দেখেন, আপনি একটা সহজ জিনিস মিলান, যে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরা ফেলা হলো, তাই না? এই একটা সবাই দেখলাম যে এটা নিয়ে, হ্যাঁ, এই ছেলেগুলা কে অ্যারেস্ট করলো, ম্যাক্সিমামই দেখা গেছে একটা ছাড়া সবাই ছাত্রলীগ। তারপরে তাদেরকে কোনো রিমান্ড টিমান্ড কিছু নেয় নাই। কেন? এখানে কি এই জিনিসটা কেন হলো, এটার কি আমাদের কি কোশ্চেন করতে হবে না? এরা কি একটা স্বাভাবিকভাবে এরকম মানে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, নাকি এর পিছনে কারণ আছে? কারণটা এই জন্য কোশ্চেনটা করতেছি যে আপনারা এখন যদি পার্বত্য চট্টগ্রামের ঘটনাটা দেখেন, ওখানে মামুন নামে একটা ছেলেকে সেম চুরির অপরাধে সেম পিটায় মেরে ফেলছিল পাহাড়িয়া, এবং তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তারপরে তারা গল্প বানাইছে তাকে নাকি ইলেকট্রিক শক খায়, চুরি করতে যাওয়ার সময় ইলেকট্রিক শক খাইয়া করছে। এখন আপনি যদি ঘটনা দুইটা মিলান, মনে হয় না যে একটা কিছু ইয়া তো বোধহয় জাহাঙ্গীরনগরেও একটা ঘটেছে, রাজশাহীতে একটা ঘটেছে। আপনি যদি সবকিছু একটা মিলান তাহলে দেখবেন এটার পিছনে একটা রহস্য থাকতে পারে। যদি রহস্য থাকে, এটা বাইর করার দায়িত্ব কার? গোয়েন্দাদের। গোয়েন্দারা যদি এখন ওই অ্যারেস্ট করে নিয়ে আইসা 164 সাইন করায় শেষ, দায়িত্ব শেষ। কিন্তু তার মানে কি? এরা কাজই করতেছে না। আপনাকে আরেকটা জিনিস বলি। প্রথমে আমি যে এই জিনিসটা হয়তোবা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা আমি যখন শুনছি, শোনার পরে আমাকে বলছে তুমি এটা পাবলিক করতে পারবে না। আমি বললাম স্যার, আই হ্যাভ লট অফ সোর্সেস, আমি যখন 2nd বা 3rd ইয়ার মধ্যে কনফার্ম করতে পারবো, আই উইল গো পাবলিক। অ্যাট প্রেজেন্ট এই আমাদের প্রেসিডেন্ট যে চুপ্পু আছে, এই চুপ্পু আমরা সবাই জানি, যারা মুজিব বাহিনীতে ছিল, এদেরকে ট্রেনিং করছে। হি ইজ দ্য মেইন ম্যান ইন আর্মি ইন বাংলাদেশ, রয়ের। এর আগে একটা সবচেয়ে বড় সাকসেস ছিল সিআইএ একজন মেক্সিকোতে একজন এজেন্টকে, পলিটিক্যাল ফিগারকে সবসময় প্যাম্পারিং করতো, দেখা গেছে সে গিয়ে প্রেসিডেন্ট হয়ে গেছে মেক্সিকোর। সেই লোক মারা যাওয়ার অনেক পরে আবিষ্কার হয়েছে যে হি ওয়াজ অ্যাকচুয়ালি সিআইএ স্পাই। বাট আমাদের চুপ্পু তো আমরা জাইনাইশিরাই তাকে বসাইছি। তারপরে নেক্সট কে ছিল? লেফটেন্যান্ট জেনারেল মুজিব কি করছে? ওই যে 250 ভারতীয় এজেন্ট যারা এখানে ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখার ব্যবস্থা করছে। ওয়াকার স্যার সবকিছু জানে। তারপরে ভারতীয় একটা প্লেন এসে নিয়ে গেছে, তাদের এজেন্টদেরকে বাঁচাই দিছে। এবং এখন শোনা যাচ্ছে যে মুজিব পালায় আছে, দেশে আছে। কোথায় আছে জানেন? সবাই সন্দেহ করতেছে তারা ইন্ডিয়ান এম্বাসির ভিতরে আছে, কারণ ওদের তার সবচেয়ে বড় অ্যাসেট। সো এখন আপনি হিসাব যদি মিলান, এবং এরপরে আমি আবার একটা বলি, কয়েকদিন আগে আমি দেখলাম 26 লং কোর্সের হাফিজ, লম্বা করে আর কি, সে বলতেছে আমি বোধহয় অ্যারেস্টেড হচ্ছি। এই সময় তার অ্যারেস্ট হওয়ার কথা না। আমি ওর নিচে লিখছি তুমি অ্যারেস্ট পলিটিক্যাল কারণে অ্যারেস্ট হচ্ছে। সে পলিটিক্যাল কারণে অ্যারেস্ট হচ্ছে না, বিকজ হিজ ইন্ডিয়ান কানেকশন। এইটার পরে গোয়েন্দা সংস্থাগুলা কারা কারা রিলেটেড উইথ ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা যারা আছে, আমি নিজের ইয়াতে যেগুলা পরিচিত সবার নাম নিয়ে আমি বলছি। বাট একটা ডিটেলস ইনভেস্টিগেশন দরকার। এই ইনভেস্টিগেশনটা করতেছে, আমি বিশ্বাস করি যে এই চুপ্পুর সাথে মিলায় যারা যারা একটা স্পাইরিং আছে। কিন্তু আমরা মানে দেশ ভাগ হওয়ার আগে আমরা ছিলাম এই ব্রিটিশ ইন্ডিয়া
তে আমরা ছিলাম MI6 MI5 এর অংশ। দেশ ভাগ হয়ে গেল, ISIও তাদেরকে ফ্লারিশ করলো, রস ফ্লারিশ করলো, একমাত্র আমরা বাংলাদেশ এখানে বসে বসে একবার ISI এর পা চাটি, একবার রয়ের পা চাটি। আমাদের নিজেদের ইন্টেলিজেন্স বুঝতে কোনো কিছু নয়, আমাদের গোয়েন্দা সংস্থা যারা বসে আছে তারা বসে বসে আঙ্গুল চুষতেছে। সবচেয়ে অবাক হবেন আমি গোয়েন্দা সংস্থার লোকজন মানে প্রবাবলি আই এম টু টাফ ফর দেম, আমাকে অ্যাপ্রোচ করে নাই, বাট অ্যাটলিস্ট নিউ ইয়র্কে আসছে, পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলে, আর্মি নিয়ে কথা বলে, সিভিল মিলিটারি, এরকম বেশ কয়েকজনের কাছে DGFI থেকে অ্যাপ্রোচ করছে যে আর্মি সম্বন্ধে ভালো বইলা ইয়া করার জন্য। আরে ভাই, আর্মি ভালো কাজ করলে এটা আমরা সবাই দেখব, কাউকে প্যাম্পারিং করতে হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বজনপ্রীতি। ভাই, এত স্বজনপ্রীতি করলে দেশের সাথে যখন দেশের কোশ্চেন আসবে, নো স্বজনপ্রীতি। আমি আর আগে লাইভে বলছি, আমার সাথে মেজর জেনারেল হামিদ স্যার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, ভাই আমাকে লিখছে, ভাই তোমার সাথে তো আমার এত ভালো খাতির, তোমার আমি কোনোদিন কোনো ক্ষতি করছি, তোমার সাথে আমি কোনো ইয়া করছি তো, তোমার কোনো ক্ষতি করছি, তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করছি, উই আর সো গুড ফ্রেন্ড টুগেদার, একসাথে কত সময় কাটাইছি। আমি কারেক্ট স্যার, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, বাট আপনি আমার দেশের সাথে শত্রুতানি করছেন, সো ইউ আর নো মোর মাই ফ্রেন্ড। সিম্পল। দেশটা সবার আগে আসবে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে এই যে ইনভেস্টিগেট গুলা করতেছে, এই যে স্পাইরিং গুলো আমাদের দেশের ভিতরে আছে, আই ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। যদি করতো তাহলে আমরা এই খতিবের সিচুয়েশন দেখতাম না, আমরা এই হিল ট্রাক্সের এই সিচুয়েশনটা দেখতাম না। আমি শুধু এখন এমন একটা সিচুয়েশনে দেখতেছি যে ফিউচারে হয়তো দেখা যাবে জেনারেল আমাদের উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূসের সরকারকে ডিসক্রেডিট দেওয়ার জন্য যত ধরনের কাজ আছে সবকিছু করবে। আপনি একটা জিনিস দেখেন, অলরেডি আমাদের চিটাগাং হিল ট্রাক্সে এই গত 15-16 বছর ধরে কিছু হয় না, এই হঠাৎ করে শুরু হয়েছে। কেন হয়েছে? এখানে ভারতীয় ইন্ধন আছে, ভারতীয় ইন্ধন আছে। আমাদের একজন রাষ্ট্রীয় সচিব বা উপদেষ্টা কেউ একজন এই কথাটা বলেছে যে ভারতীয় ইন্ধন আছে, এবং এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে স্ট্রং স্ট্যান্ড নিতে হবে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সিরিয়াসলি। এবং এই ইনভেস্টিগেশন গুলা ইজ নট ইজি, একটার সাথে একটা লিঙ্কিং করা ইজ নট দ্যাট টাফ। এখন যদি জিজ্ঞেস করি, তোফাজ্জলকে জিজ্ঞেস করে, আচ্ছা তোফাজ্জলের ফ্যামিলি, তোফাজ্জল কিভাবে ক্যান্টনমেন্টে আসলো, ঢাকা ইউনিভার্সিটিতে আসলো, কিভাবে আসলো, কার সাথে আসলো, কেমনি আসলো, সিসি ক্যামেরাতে দোষী কারা কারা আমরা সবাই দেখছি। সেম জিনিস উইথ ওই যে মামুনকে হিল ট্রাক্সে পিটায় মারছে, কারা কারা ছিল এর সাথে ইনভলভ ছিল, বের করা টাফ না। এবং এটা করলেই আমরা কাদেরকে পাবো, যে বাংলাদেশে একদল যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর, তারা কি করতেছে, তারা দেশকে একটা অস্থিতিশীল করতেছে। এবং এই যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের প্রতি আমার বিন্দু মাত্র সিম্প্যাথি নেই, বিন্দু মাত্র সিম্প্যাথি নেই। যারা আবু সাইদ থেকে শুরু করে এখন তো যেটা শুনতেছি যে হাজারের উপর লোকজন মারা গেছে, তাদের লাশ পোড়ায় দিছে। এখন কি আমরা মানে যারা যে সমস্ত পুলিশের লোকজন সরাসরি গুলি করেছে, ইভেন মিলিটারি যারা সরাসরি করেছে, তাদের কি আপনি অ্যারেস্ট দেখতেছেন? নো। জেনারেল ওয়াকার ইজ সেভিং এভরিওয়ান। হোয়াই? একটা থিওরি বলে যে, ওই যে আমি এর আগের লাইভে কয়েকবার বলেছিলাম যে জেনারেল ওয়াকারকে প্রেসার দিতেছে ডিজিএফ এর একটা গ্রুপ, যে তিনি যেন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নেন। তখন নেয়নি, তখন জেনজির প্রেসার ছিল। বাট আমার কাছে কিছু তথ্য আছে, তথ্যগুলো আমি ভেরিফাই করেও আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। সেটা হচ্ছে যে এখন যারা জেনারেল আছে, যারা জানে যে তারা সরাসরি কিলিং বা অন্য গুম খুন অন্যের সাথে জড়িত, এরা তো এখনই ধরা করার কথা। বাট এখন যদি ধরা না খাওয়া, ভবিষ্যতে সরকার চেঞ্জ হলে তারা ধরা খাবে। সো তারা প্রেসার দিতেছে যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী নিয়ে নিবে। এবং এই কারণে ডিজিএফআই বিভিন্ন লোকজনকে এখন ফোন করে বলার চেষ্টা করতেছে যে আর্মির পক্ষে পজিটিভ বলার জন্য। আমরা আর্মির পক্ষে পজিটিভ বলবো, বাট এটা আমাদের দেখতে হবে। আমরা যদি দেখতাম যে যারা আয়নাঘর গুম খুনের সাথে জড়িত, তাদের প্রত্যেককে এখনকে বিচারের সামনে আনা হয়েছে, অ্যাজ ইফ বাংলাদেশ আর্মিতে একমাত্র জিয়াউল আহসান ছাড়া কেউ গুম খুন কোনো কিছু করে নাই। তাহলে জিয়ারও ছেড়ে একমাত্র জিয়ারকে আটকে রাখছেন কেন? জিয়াকে আটকে রেখে বাকি সবাইকে ইয়ে করে রাখছেন।
এই একজনকে দেখা যায় কি সবাইকে ইয়ে করে। এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে আমি খবর পেলাম যে নভেম্বরের মধ্যে হয়তো দেখা যাবে যে আর্মি একটা খবর নেওয়ার একটা চেষ্টা করবে। বাট এটা আমি কনফিডেন্ট যে এটা সেনাবাহিনী ইচ্ছা করলেই পারবে না, কারণ আমাদের স্টুডেন্ট ফ্রন্ট যারা আছে আমি যতটুকু জানি স্টিল দে আর স্ট্রং। এটা না যে এটা আওয়ামী লীগ বিএনপির না যে আন্দোলন একবার থামাই দিলাম তারপরে না। আর এখন যে সিচুয়েশন হয় প্রয়োজনে গিয়ে দেশে যায় আমিও যুদ্ধ করব, এদের সাথে গিয়ে দাঁড়াবো। কারণ দেশ সবার আগে। আমি চাই না, আমি একজন এক্স মিলিটারি হিসেবে আমি চাই না যে সেনাবাহিনী এখন এর মধ্যে এই রাষ্ট্রীয় কার্য পরিচালনার মধ্যে আসুক। কারণ সেনাবাহিনী যদি আসে এবং এটা যদি ওয়াকার্স আর যদি প্রধান থাকে, ইটস অ্যাজ গুড অ্যাজ আওয়ামী গভর্নমেন্ট। কারণ ওনার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল এবং যতগুলো জেনারেল আছে তার কোর গ্রুপের মধ্যে আছে আওয়ামী জেনারেল। সো আমি মনে করি না যে সেনাবাহিনী এরকম একটা বোকার মতো কাজ করবে। বাট আমার কাছে খবর আসছে যে 3 কোর্সমেট একসাথে ডিসিশন নিচ্ছে, তাদের অ্যাডভাইস দিচ্ছে নাকি। ওয়ান অফ দ্য অ্যাডভাইজার নাকি জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন, এগুলো নাকি একজন অ্যাডভাইজার। আর তো আছেই। আমি যদি ওয়াকার স্যারকে, এই জেনারেল শাহিনকে অজিত দোভালের সাথে টেক্সট আদান প্রদানের জন্য এখন পর্যন্ত অব্যাহতি না দিয়ে থাকে, এক জায়গা থেকে এক জায়গায় পোস্টিং দিয়ে থাকে, আপনি ওয়াকার স্যারের কাছে কি আশা করেন? নাথিং। সো আমি এখনো এই ইউনুস, এই রাষ্ট্রপতি না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আমি বলবো টু গেট কন্ট্রোল অফ আর্মি। এখন একটা লোকজনের মধ্যে প্রচলিত হচ্ছে যখন আড্ডা করি যে দেশের মধ্যে এখন 3টা সরকার চলতেছে। একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার, ওয়াকার সরকার, আর একটা হচ্ছে এক্স স্বৈরাচারী সরকারের দোসরদের সরকার। আপনি দেখেন জেনারেল সিদ্দিক রাজুকের ওখান থেকে বাতিল হওয়ার পর 3 দিনের মধ্যে আবার রিস্টেট হয়ে গেছে। কে, হু ইজ রানিং দ্য শো? আপনার ডাউট লাগে না? হু ইজ রানিং দ্য শো? আমরা দেখলাম তাবরেজ শামস এবং লেফটেন্যান্ট তাবরেজ শামস এবং হামিদ স্যারটা কি চাকরিচ্যুত হয়ে গেছে? হয় নাই। দে স্টিল ডুইং অফিস। আমাদেরকে ওই যে একটা ছোটবেলায় গল্প করছে না, একই কুমিরের বাচ্চা বারবার দেখায়, ওয়াকার স্যার তাই দেখাচ্ছে। উনি সম্ভবত ডিসিশন নিছে যে মানে যখনই কেউ কথা বলতেছে না আমরা অ্যাকশন নিব, বাট কথা হচ্ছে এই অ্যাকশনটা স্লো। নো, ইটস নট ইভেন স্লো, ইটস গোয়িং ব্যাকওয়ার্ডস। দিস ইজ টু মাচ। মানে একসময় আমার মনে হয় যে মেইন এইম ছিল হচ্ছে হাসিনা সরকারের পতন করা। হাসিনা সরকারের পতন হয়ে গেছে, লেটস এনজয় ফ্যামিলি লাইফ। এখানে আমেরিকাতে আলহামদুলিল্লাহ, আমি অ্যাকচুয়ালি আমেরিকার লাইফটা খুব এনজয় করি। কি জন্য? কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে যখন ছিলাম অবশ্যই চাকরিটা আমি পছন্দ করতাম, কিন্তু তারপরে 3 বছর ছিলাম ইউএন মিশনে। হিল ট্রাক্সে 3টা ডিস্ট্রিক্টে 4 বার ফ্যামিলি ছাড়া ক্যাম্পের ভিতরে ছিলাম, এবং এর মধ্যে আরো অনেক আপ ডাউনের মধ্যে ফ্যামিলি। আমি এখন এই গত 7 বছর ধরে আমি ফ্যামিলির সাথে আছি। আলহামদুলিল্লাহ, আমি এনজয়িং ইট। কিন্তু দেশের জন্য ওই সেম জিনিস। বাংলাদেশে এখন ডিজিএফআই মনে করে শুধু ডিজিএফআই এর দেশ প্রেম আছে, তারা দেখে। ইভেন তারা এখানে আমেরিকা যারা এই সন্ধানে কথা বলে তাদেরকে অফার দিতেও তাদের ভুল করে না, তাদেরকে অফার দেয়। আমি জানি এখানকার অনেক সাংবাদিক, যে কয়েকজন সাংবাদিক আছে এর মধ্যে একজন সাংবাদিক তো আমাকেই ডিজিএফআই এর পক্ষে রিক্রুট করতে চাইছিল সৈনিক ইয়ার সময়। এখন এর নাম বলবো না, আপনারা তো তাকে এখন জানেন হচ্ছে হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী। বাট দেয়ার সাংবাদিক যারা আমাকে রিক্রুট করতে চাইছে ডিজিএফআই এর পক্ষে। সো অনেক সময় খবর থাকে, খবরের পেছনের খবর থাকে। অনেক সময় আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পাবলিক ওপেন এয়ারে দেই না। বাট আমি সত্য দেওয়ার পক্ষে। আমি একটা জিনিস মনে করি যে সত্য কথাটা বললে ইট উইল সেট ইউ ফ্রি। আমি স্ট্রংলি এটা বিশ্বাস করি। এই যে আমার সাথে হাসিন স্যারের যে এপিসোডটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম আল জাজিরা স্টোরিটা ব্রেক করুক, তারা করে নাই। যেহেতু করে নাই এই জন্য আমি আর কনসালের শোতে এটা করেছি। সো অলওয়েজ ট্রুথ উইল সেট ইউ ফ্রি।
আমি সরকারের গোয়েন্দা সংস্থাকে, সেনাবাহিনীকে বলবো, এই লুকাবাছাটা প্লিজ করবেন না। যারা এই আন্দোলনে এত লোকজন প্রাণ দিয়েছে তাদের শহীদের আত্মাকে কষ্ট দিবেন যদি আপনারা এই গুম খুন যাদের সাথে জড়িত আছে তারা যদি এখনো চাকরিতে থাকে এবং আর্মির ভিতরে যদি কোনো শুদ্ধি অভিযান না চালান। আচ্ছা, এখন আমি কয়েকটা কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। আমার ধারণা আমেরিকা থেকে গিয়ে ইউনূস সাহেব অ্যাকশনে যাবেন। আমেরিকা থেকে আমি একটা নিউজ পেয়েছিলাম যে আমেরিকা আসার আগেই উনি এগুলো ক্লিয়ার করে আসবেন, কিন্তু ক্লিয়ার করেন না। আমার ধারণা আমেরিকা থেকে ওকে করবেন। ওয়াচিং না কোনো কোশ্চেন। জেনারেল ওয়াকার ও রাষ্ট্রপতি খুব বড় গাদ্দার। আমরা তো ওয়াকার স্যারকে হিরো জানি এখন পর্যন্ত, বাট টাইম উইল কাম যখন তার অ্যাকচুয়াল ফেসটা আমরা দেখব। এনিওয়ে, এখন এটা 11:37 বাজে। আমি আর কোনো কোশ্চেন নিচ্ছি না। পরবর্তীতে যদি আরো কোনো কিছু থাকে আমি আসার চেষ্টা করব। ধন্যবাদ।